সকালের নরম রোদে উঠোনে বসে আছে নারায়ণবাবু। নারায়ণবাবু হলেন মুকুন্দপুর গ্রামের মোড়ল। তার বাবাও ছিলেন একজন মোড়ল। এখন সেই দায়িত্বই এসে পড়েছে নারায়ণবাবুর উপর। নারায়ণবাবু মানুষ হিসেবে ভীষণ রাগী এবং গম্ভীর। তার সামনেই দাঁড়িয়ে আছে রঘু। নারায়ণবাবুর একমাত্র বিশ্বস্ত ও পছন্দের মানুষ এই রঘু। সে সারাক্ষণই নারায়ণবাবুর সাথেই থাকে। হ্যাঁ রে রঘু, তোকে যে বলেছিলাম দুজন অমলকে খবর দিতে, তার কি করলি রে? গিয়েছিলিস অমলের কাছে? আগে কথা, অমল খুড়োর কাছে তো গিয়েছিলামই, কিন্তু তিনি তো কাজের কথা শুনেই না করে দিলেন। আমার কথা বলিসনি? অমলকে বলিসনি যে আমি ডেকে পাঠিয়েছি? আগে কথা, তা তো বলেছিলামই। আমি ডেকেছি শুনেও আসবে না বলে দিল। এই অমলের দেখছি অনেক সাহস হয়েছে। অমল খুড়োর শরীরটা নাকি খুব একটা ভালো যাচ্ছে না ইদানিং, সেজন্যই কিছুদিন ধরে কোনো কাজ করছে না। তার ছেলেরা কাজ করতে বারণ করে দিয়েছে, এমনটাই তো বললো খুড়ো। অমলের ছেলেদের দেখছি বাবার প্রতি বেশ দায়িত্ববোধ হয়েছে। ব্যাপারটা ভালোই। আচ্ছা শোন, অমল কাজ না করলে না করুক, তুই দেখ অন্য কোনো কামলা পাস নাকি। আগামী সপ্তাহেই আমার ওই ডোবাখানা পরিষ্কার চাই, বুঝলি? এখন যেভাবেই পারিস তুই সেটা ঠিক কর। আগে কথা, তাই হবে। আমি ভাবছি এবার কানাই আর বলাইকে বলবো কাজের কথা। এখন তো কাজেরও তেমন একটা চাপ নেই, ধানের জমিতে কাজ না থাকায় ওরা বসেই আছে। ওদেরকে একবার বলে দেখি, যদি রাজি হয়। ঠিক আছে, তবে সেটাই কর। দেখ যদি পারিস আজ বিকেলেই কাজে লাগিয়ে দে। যত তাড়াতাড়ি ডোবাটা পরিষ্কার হবে তত তাড়াতাড়ি আমি কাজে হাত দিতে পারবো। আগে কথা, তাই হবে। আমি তাহলে ওদের কাছে গিয়ে দেখি, যদি রাজি হয় তাহলে আমি আজই ওদেরকে কাজে লাগিয়ে দিব। ঠিক আছে, যা। এরপর নারায়ণবাবুর সামনে থেকে চলে গেল রঘু। আর উঠানের রোদে তখনও একা বসে রইল নারায়ণবাবু। নারায়ণবাবুর কথা মতো কানাই আর বলাইয়ের খোঁজে বেরিয়ে পড়ল রঘু। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করে যে কানাই আর বলাই রাস্তার পাশের বড় গাছতলায় বসে আছে। তাদেরকে দেখতে পেয়ে সেদিকে এগিয়ে গেল রঘু। রঘুকে দেখে বেশ অবাক হয়ে গেল কানাই আর বলাই। কিরে রঘু, তুই সাত সকালে আমাদের কাছে এলি যে? তোর কর্তামশাই তোকে তো সকালে ছেড়ে দিল। তুমি একদম ঠিক কথা বলেছো গো কানাই দাদা। হা 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 হা। তোরা আমাকে দেখে এভাবে মজা নিচ্ছিস কেন বলতো? না মানে, মোড়ল মশাই তো তোকে কিছুতেই বাইরে আসতে দেন না, সারাক্ষণ তার পাশে পাশে রাখেন। আজ তোকে একা দেখে একটু অবাক হলাম। কানাইয়ের কথা শুনে কিছুটা রাগ হলো রঘুর। কিছুটা রেগেই কানাইয়ের দিকে তাকালো সে। তোদের যত সব বাজে কথা। আমি হলাম মোড়লের কাজের লোক, কাজের জন্যই আমাকে তার পাশে রাখেন, আবার কাজের জন্যই বাইরে আসতে বলেন। সে তো জানি রে, তোর সাথে একটু মজা করছিলাম। এখন কি জন্য এসেছিস সেটা বল। কর্তা তোদের দুজনকেই আজ কাজে যেতে বলেছে, তোরা কি কাজে যেতে পারবি? কাজে ডেকেছেন? কেন, তোদের অন্য কোথাও কাজ আছে নাকি? আরে না, আজ সারাদিন বসে বসেই কেটে যেত। ভালোই হলো মোড়ল মশাই কাজের কথা বলেছেন। এখন এটা বল যে আমাদের কি কাজ করতে হবে। কিন্তু আমার যে বেলাটা একটু কাজ ছিল। সমস্যা নেই, বিকেল থেকেই কাজটা শুরু করতে পারবি। বিকেল থেকে সন্ধ্যা অবধি যতটা পারলি করলি, বাকিটা কাল করলেই হবে। তাহলে আমার কোনো সমস্যা নেই, কাজটা করতে পারবো। সে না হয় করলাম, মিনতি কাজটা কি সেটা তো বলবি। কর্তার ঘরের পাশে একটা ডোবা আছে, জানিস তো তোরা, সেই ডোবাটা পরিষ্কার করতে হবে। সেই ডোবার কথা শুনেই যেন শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল বলয়ের। ওই পচা ডোবাটা? না বাবা না, ওই ডোবায় আমি কাজ করতে পারবো না। কেন,
সেখানে কাজ করলে কি সমস্যা? ওই ডোবা নিয়ে কতজনই কত কথা বলেছে এতদিন, সেখানে নাকি কী সব আছে। আমি যাব না বাবা। আরে ধুর, এসব কিছুই না, মানুষের যত সব ভ্রান্ত ধারণা। শোন রঘু, আমরা কাজটা করব, কিন্তু আমাদের টাকাটা বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই দিব। তাহলে তোরা বিকেলে চলে আসিস। ঠিক আছে। সমস্ত কথাবার্তা ঠিক করে সেখান থেকে চলে গেল রঘু। বিকেলে আলো কমে আসতেই কাজের জন্য বেরিয়ে পড়ল কানাই ও বলাই। তারা দুজনই রাস্তা দিয়ে হেঁটে মোড়লের বাড়ির দিকে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই অমল খুড়োর সাথে দেখা হলো তাদের। কি রে, তোরা দুজন এদিকে কোথায় যাচ্ছিস? মোড়লের বাড়িতে যাচ্ছি গো খুড়ো। এতদিন পর মোড়লের কৃপা দৃষ্টি আমাদের ওপর পড়লো, বুঝলা? আমাদের যে মোড়ল, তার আবার কৃপা দৃষ্টিও আছে, কথাখানা জানতাম না তো। ছাড়ো তো বলাইয়ের কথা, ওর মনের ভিতরে কি যে এত আনন্দ আছে জানি না বাবা। দেখছো না সারাক্ষণ কেমন মজা করেই যায়। তা তোরা সেখানে যাচ্ছিস কেন? সকালবেলা মোড়ল রঘুকে পাঠিয়েছিল আমাদের ডাকতে। তার বাড়ির পাশের সেই পচা ডোবাখানা নাকি পরিষ্কার করতে হবে। সেই পচা ডোবাখানা? কথাটা বলেই যেন অদ্ভুত রহস্যময় একটা হাসি দিল অম্বল খুড়ো, যা দেখে কিছুটা সন্দেহ লাগলো কানাইয়ের। কেন গো খুড়ো, কি হয়েছে? তুমি এমন হাসি দিলে কেন? সেই একই কাজের জন্য আমাকে ডেকেছিল, বুঝলি, কিন্তু আমি যাব না বলে দিয়েছি। কেন? তুমি কেন না করে দিয়েছো? ওই ডোবাখানা তো খুব একটা ভালো না, সেখানে কাজ করার মতো সাহস আজ অব্দি কেউ করেনি। তোরা যে কিভাবে রাজি হলি বুঝতে পারলাম না। ও কানাইদা, শুনছো? শুনছো তো? খুড়ো কি বললো শুনলে? আমি এ কাজ আর করব না গো। তুমি বরং মোড়লকে না করে দাও। কিন্তু রাজি হওয়ার পর এখন যদি তোরা কাজ না করতে যাস, তখন হিতে বিপরীত হতে পারে। তাহলে কি করবো গো খুড়ো? তোরা বরং মোড়লের কাছে গিয়ে বল যে তোরা এ কাজ করবি না, তবে খবরদার, আমি এসব বলেছি এসব কিন্তু ভুলেও বলতে যাবি না। ঠিক আছে গো খুড়ো, তোমার কথা বলবো না, নিশ্চিত থাকো। এরপর কানাই আর বলাই মোড়লের বাড়ির দিকে চলে যায়, আর সামনের দিকে হাঁটতে থাকে অম্বল খুড়ো। বেশ কিছু সময় ধরেই নারায়ণবাবুর সামনে দাঁড়িয়ে আছে কানাই ও বলাই, কিন্তু নারায়ণবাবুর সামনে কাজ না করার কথাটা কিছুতেই বলতে পারছে না তারা দুজন। এভাবে চুপচাপ মুখের সামনে দুজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্ত হলেন নারায়ণবাবু। নারায়ণবাবুর বিরক্তির কারণ বুঝতে পেরে কানাই ও বলাইকে কাজে যেতে বলল রঘু, কিন্তু রঘুর কথাতেও সেখান থেকে এক চুলও নড়ল না কানাই ও বলাই। কিরে কানাই, তোদের দুজনকে সেই কখন থেকে কাজে যেতে বলছি, তোরা দেখছি আমার কোনো কথাই শুনছিস না। আমরা কাজটা করব না রে রঘু, আর সে কথাটাই মোড়ল মশাইকে বলতে এসেছি। কাজ করবি না মানে কি? সকালেই তো বললি তোরা কাজটা করবি, বেশি করে মাইনে দিতে বললি, আমি সেটাতেও তো রাজি হলাম। আর এখন তোরা এসব বলছিস, কিন্তু কেন? সবাই বলছে ওই ডোবায় নাকি কী সব আছে। এখানে আজ পর্যন্ত যারা যারা কাজ করতে গিয়েছে তারাই নাকি অসুস্থ হয়ে পড়েছে। এসব বাজে কথা কে বললো তোদের? এসব কথায় কান না দিয়ে যা কাজে যা। না রে রঘু, আমরা কাজটা করব না। এতক্ষণ ধরে কানাই আর বলাইয়ের কথা চুপচাপ শুনছিলেন নারায়ণবাবু। এবার তিনি কিছুটা ক্ষিপ্ত হয়ে উঠলেন কানাই আর বলাইয়ের উপর। এসব কি শুরু হয়েছে? আমি রেগে যাওয়ার আগেই তোরা কাজে চলে যা। আমি রেগে গেলে কি হবে
সেটা আশা করছি তোদেরকে আর খুলে বলতে হবে না। কিন্তু কর্তা, তোরা কাজে যাবি নাকি ব্যবস্থা আমি করব? আমাকে বেশি রাগালে যে জীবনের ভয় করছিস সেই জীবনটাই কিন্তু আর থাকবে না। এটা কিন্তু ঠিক না কর্তা, আপনি আমাদের ওপর জুলুম করছেন। রঘু, এদেরকে কাজের বিষয়ে সবকিছু বুঝিয়ে দে, আর আজ রাতের মধ্যেই সমস্ত কাজটা যেন হয়ে যায় সেটাও বলে দে। কিন্তু কর্তা, আপনি তো বলেছেন সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে, আর বাকি কাজ কাল দিনে করতে। এখন আবার রাতে করতে বলছেন কেন? আমি তোদের কাছে এত কৈফিয়ত দিতে পারবো না। চল, তোদেরকে আমি সবকিছু বুঝিয়ে দিচ্ছি। এখানে কিছু বলেও আর লাভ হবে না, বুঝতে পারে কানাই আর বলাই। সেখানেই আর কোনো উপায়ান্তর না পেয়ে রঘুর পিছু পিছু চলে যায় তারা দুজন। প্রায় মিনিট 10 ধরে ডোবার সামনে দাঁড়িয়ে আছে কানাই আর বলাই। এই অবেলায় এমন ডোবায় নেমে কাজ করার কোনো ইচ্ছেই হচ্ছে না তাদের, কিন্তু কিছুই করার নেই। মোড়লের নির্দেশ অমান্য করার মতো সাহস তাদের নেই, যার জন্য প্রায় বাধ্য হয়েই কাজটা করতে হচ্ছে তাদের দুজনকে। ও কানাইদা, অমল খুড়োর কথাগুলো না শুনলে কিন্তু ভালো করতুম। তার কথা শুনে মোড়লের কাছে এসে কেমন বিপদে পড়লুম বলো। তাই তো দেখছি রে বলাই, এ তো বিপদ থেকে বাঁচতে এসে উল্টো আরও বেশি করে বিপদের সম্মুখীন হলাম। কাজটা না করে যে চলে যাব তেমন উপায়ও নেই। দেখা যাবে আমার বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিয়ে রেখেছে। তাই না তাই, এই মোড়ল শয়তানের শয়তান, এমনটা করা তার কাছে কোনো বিষয়ই না। আর এই গোপালটাও তেমন হয়েছে, পুরো মোড়লের মতোই হারামি। তখন কত করে বললুম, কানাইদা এই কাজে রাজি হইও না, তখন তো তুমি আমার কথাই শুনলে না, উল্টো বললে লোকজনে সব গুজব ছড়িয়েছে। এখন তবে এমন করছো কেন? ভুল করে তো বলে ফেলেছি, এখন আর এসব বলে কি করব বল? চল কাজে লেগে পড়ি। ঠিক আছে চলো। এরপর আর কোনো কথা না বলে কাজে লেগে পড়ে কানাই আর বলাই। তারা দুজন ডোবার কাছাকাছি যেতেই দেখতে পায় ডোবা থেকে বেরিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো একটা কালো ছায়া। রে, তোরা আমার ঘরে এসে আমার ঘর ভেঙে দেওয়ার সাহস পেলি কোথা থেকে? তোরা জানিস না এটা আমার ঘর? আমি বহুকাল ধরে এখানে বসবাস করছি। কে কে তুমি? তুমি দেখতে মন অদ্ভুত কেন? আমি রে, আমি আমি এক অশরীরী আত্মা রে। কিন্তু 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 তুমি আমাদের কাছে কি চাও? তোদের মৃত্যু। আজ আমি তোদেরকে মেরে ফেলবো। কিন্তু কেন কেন তুমি আমাদের মারবে? আমরা কি করেছি? বহুকাল ধরে আমি এই ডোবায় ঘুমিয়ে আসি, তোরা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, আবার আমার বাড়ি ভেঙে দিতে এসেছিস, আর এখন শাস্তিও তোরা পাবি। বিশ্বাস করো, আমরা জানতাম না তুমি এখানে থাকো। চুপ, মিথ্যা বললে এখানেই তোদের মাথা কেটে রেখে দিব। ছায়াটা হাসতে হাসতে বলাইয়ের দিকে এগোতে লাগলো, যা দেখে ভয়ে চিৎকার করতে করতে সামনের দিকে দৌড় দিল কানাই আর বলাই। তাদের পিছু পিছু ছুটতে লাগলো ছায়াটি। নিজেদের প্রাণ বাঁচাতে সামনের দিকে ছুটতে শুরু করলো কানাই আর বলাই। তারা এমনভাবে দৌড়াচ্ছে তাদের পিছু পিছু ছায়াটিও তাদের সাথে আসছে। সেটা বুঝতে পারলো না তারা। দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে গিয়ে দাঁড়ালো তারা। লক্ষ্য করলো তাদের ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সেই ছায়াটিও। ও কানাইদা, ওই দেখো এই ছায়াটি আমাদের পিছু পিছু আমাদের কাছে এসেছে। সেটাই তো দেখছি রে বলাই, এখন আমরা কি করব বলতো? আমি বলি কি কানাইদা, চলো আমরা আবার দৌড়াতে শুরু করি। আমার মনে হয় না দৌড়ালেও আর কোনো লাভ হবে। দেখছিস না ছায়াটি কেমন আমাদের পিছু পিছু আসছে।
তোরা তোরা আমার হাত থেকে কিছুতেই পালিয়ে বাঁচতে পারবি না। আজ এখানেই তোদেরকে মেরে ফেলবো আমি। অনেক দিনের ঘুম তোরা ভেঙে দিয়েছিস। এখন আমি ভীষণ ক্ষুধার্ত, ভীষণ ক্ষুধার্ত। কিন্তু কিন্তু তুমি কেন আমাদের পিছু নিয়েছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। করেছিস, অবশ্যই করেছিস। আমার এতদিনের ঘুম এক নিমিষে শেষ করে দিয়েছিস তোরা। আর তাই আজ তোদের কোনো নিস্তার নেই। না, তুমি আমাদের ক্ষমা করো। আমরা ইচ্ছা করে এসব করিনি। মোড়লের কথা মতো আমরা তোমার ঘর ভাঙতে এসেছি। তুমি মারলে ওই মোড়লকেই মারো। বলাইয়ের কথা শেষ না হতেই আরো ভয়ঙ্কর বিকৃত রূপ ধারণ করলো ছায়াটি, যা দেখে ভয়ে জড়সড় হয়ে গেল কানাই ও বলাই। আমাদের তুমি মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, দয়া করে আমাদের ছেড়ে দাও। আমাদের তুমি ছেড়ে দাও। তুমি তোমার বাড়ি ফিরে যাও। আমরা তোমার বাড়িতে আর কখনোই ফিরবো না। বিশ্বাস করো, আমরা আজকের ঘটনার কথাও আর কাউকেই বলবো না। আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। আমার এতদিনের অভুক্ত শরীর তোরা জাগ্রত করেছিস। এই শরীর এখন শুধুমাত্র রক্ত চাই। রক্ত লাগবে আমার, রক্ত। রক্ত পেলে তবে এই আত্মা শান্ত হবে। দে দে আমাকে রক্ত দে, রক্ত দে, রক্ত দে। বলাই পালা। এ আত্মার পিশাচ রূপ জাগ্রত হয়েছে। এর হাত থেকে আর বাঁচার বুঝি কোনো রাস্তা নেই। দ্রুত নিজেদেরকে এর সামনে থেকে আড়াল করতে হবে। পালা বলাই পালা। ও কানাইদা, এ ছায়া যে আমাকে ধরতে আসছে। আমাকে বাঁচাও গো কানাইদা, আমাকে বাঁচাও। বাঁচাও বাঁচাও করতে করতেই বলয়ের গলা চেপে ধরলো ছায়াটি। গলা চেপে ধরতেই চিৎকার করে ছটফট করতে করতেই বলাই লুটিয়ে পড়ে গেল মাটিতে, যা দেখে আর এক মুহূর্ত সেখানে অবস্থান করলো না কানাই। আগে পিছে কিছু না ভেবে সামনের দিকে ছুটতে থাকলো কানাই। পেছন থেকে কেবল বলাইয়ের মরণ চিৎকার আর সেই পিশাচ আত্মার হাসির শব্দ কানে এসে বাজতে লাগলো কানাইয়ের। বাঁচাও, 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 না না। সেই শব্দ যত কানে আসছে দৌড়ানোর গতি যেন ততই বাড়ছে কানাইয়ের। ধীরে ধীরে জঙ্গল পেরিয়ে রাস্তার একপাশে এসে দাঁড়ালো কানাই। পেছন থেকে আর কোনো শব্দ শুনতে পেল না সে। এরপর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেল কানাই। রাতের বেলা ঘটে যাওয়া সমস্ত ঘটনা যেন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। ইতিমধ্যেই সকলেই জেনে গিয়েছে যে মোড়লের পচা ডোবা থেকে একটা পিশাচ আত্মা বেরিয়ে এসে বলাই আর কানাইকে মেরে ফেলেছে। সকলেই বলাইয়ের লাশ পেলেও এখন পর্যন্ত কানাইয়ের লাশ খুঁজে পায়নি কেউই। আর তাই কানাইকেও খুঁজতে বেরিয়েছে গ্রামের কয়েকজন। খুঁজতে খুঁজতে রাস্তার একপাশে কানাইকে পড়ে থাকতে দেখে। সেদিকে এগিয়ে আসে গোপাল ও অমল খুড়ো। অমল খুড়ো, ওই যে, ওই দেখো, কানাই রাস্তার পাশে পড়ে আছে। হ্যাঁ রে গোপাল, কানাইকেও কি মেরে ফেলেছে? কিছুই তো বুঝতে পারছি না গো। চলো তো ওর কাছে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কানাইয়ের পাশে গিয়ে বসলো অমল খুড়ো ও গোপাল। কানাই, ও কানাই, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস বাবা? কানাই, ও কানাই, কথা বল বাবা। ও খুড়ো, কানাই কি বেঁচে আছে গো? মনে হচ্ছে বেঁচে আছে। আর তুই ওর দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ। ওর শরীরে কিন্তু কোনো জখম বা আঘাতের চিহ্ন নেই। হ্যাঁ, তাই তো। তার মানে কানাই বেঁচে আছে। এমন সময় জ্ঞান ফিরে আসে কানাইয়ের। চোখ খুলে অমল খুড়োকে দেখেই হাউমাউ করে কেঁদে উঠল কানাই। অমল খুড়ো,
তোমার কথাটাই যে ঠিক হলো। ওই ডোবায় আসলেই একটা পিশাচ আত্মা বাস করে, আর সে আত্মা আমাদের বলাইকে মেরে ফেলেছে। আমাদের বলাই যে আর নেই। অনেক কষ্টে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। থাক বাবা, আর কান্নাকাটি করিস নে। তুই অন্তত নিজের জীবনটাকে বাঁচাতে পেরেছিস, এটাই কম কিসে। কিন্তু খুড়ো, আমি যে বলাইকে বাঁচাতে পারলাম না, এই গ্লানি নিয়ে বাকিটা জীবন আমি কি করে থাকবো বলো তো? এই গ্লানি কেবল তুই একাই বয়ে বেড়াবি এমনটা না রে কানাই। এই গ্লানি নিয়ে যে আমাদেরও বাকিটা জীবন কাটাতে হবে। গোপালের কথার কোনো উত্তর দেয় না কানাই। হয়তো গোপালের উপর রাগ বা ঘৃণা থেকে তার সাথে কোনো কথা বলার ইচ্ছা করে না তার।